তোর বিয়ের জন্য মাধবপুরের ওই হারাধন বাবুর সাথে কথা বলবো ভাবছি। এখন আমি বিয়ে করে কি করব দাদা? তুমি কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ? ঝামেলা বললে হবে না ঠাকুরপো, তোমার বিয়ের বয়স তো হয়ে গেছে। আর কবে তুমি বিয়ে করবে বুড়ো হলে? তার উপর আমি সংসারের দায়িত্ব সব একা সামলাতে পারছি না। ওদিকে তোমার ভাইজিকে সামলাতে সামলাতে আমি যেন ক্লান্ত হয়ে যাচ্ছি। এরপর আমার একটা দোসর প্রয়োজন বই কি। বৌদি, ঘরে দুটো বউ হলে সেই ঝামেলা কোনোদিন দেখবে হয়তো আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। তুই কিসের ভয় পাচ্ছিস বলতো? আমি এইমাত্র তোমাদেরকে যে কথাটা বললাম তারই ভয় পাচ্ছি। আমার না মানসিক শান্তি চাই, জানো তো। মনে যদি কোনো রকম অশান্তি থেকে থাকে তাহলে আমার ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না। সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমি তোর আর আমার জন্য আলাদা আলাদা ভাবে সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছি। এই বাড়িতে সবই দুটো দুটো করে আছে, ঘর রান্নাঘর থেকে আরম্ভ করে সমস্ত কিছুই। অতএব যদি কোনোদিন আলাদা হতে হয় তাহলে বিশেষ কোনো সমস্যা হবে না। ও, তার মানে আমাদের আলাদা হতেই হবে। তাহলে থাক, আমি আর বিয়ে করবো না গো। দেখো ঠাকুরপো, আমরা দুজন মিলে হারাধন বাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছি কালকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই তোমার বিয়ে ঠিক করে চলে আসবো। তুমি কিন্তু আমাদের কথার ওপর না করতে পারবে না। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। আমি তো তোমাদের উপর কোনো কথা বলিনি কোনোদিন। বেশ, তাহলে ওই কথাই রইলো। কালকে তাহলে তুই দোকানটা সামলাস। আমরা কালকে সকাল সকালই হারাধন বাবুর বাড়িতে গিয়ে পাকা দেখা সেরে আসবো। দেখুন, আমি আপনাদের গ্রামের আপনাদের একমাত্র বড় মুদিখানার দোকানের কথা শুনেছি। মাস শেষে আপনাদের পরিবারের যে একটা মোটা অঙ্কের টাকা আয় হয় সেটা আমি জানি। তবে আপনাদের জমি জমার পরিমাণ কতটা রয়েছে সেটাও তো একটু দেখা প্রয়োজন, মানে বুঝতেই তো পাচ্ছেন। সে তো বটেই, আমাদের সর্বমোট 4 বিঘা মতো জমি আছে। তবে ভবিষ্যতে আমাদের দুই ভাইয়ের আরও জায়গা জমি কেনবার পরিকল্পনা আছে। হারাধন বাবু, আপনার মেয়ে আমাদের ঘরে গেলে রাজরানী হয়ে থাকবে। আপনার মেয়ের খাওয়া পড়ার কোনো রকম অসুবিধা হবে না। সেটা তো বুঝতেই পারছি, তবে একটা কথা বলতেই হচ্ছে, এখনকার দিনে একান্নবর্তী পরিবারে থাকাটা একটু চাপের হয়ে যায় নাকি? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আমরা সেই ব্যবস্থাও করে রেখেছি। পরিবারের বড় হওয়ার খাতিরে আমাকে বুদ্ধি খাটিয়েই এক প্রকার সমস্ত কিছু আলাদা আলাদা এবং ডবল করে রাখতে হয়েছে। না মানে অন্য কিছু ভাবে নেবেন না জানো, ভবিষ্যতে যদি কোনো রকম মনোমালিন্য হয় সেই জন্যই আর কি বললাম আমি, মানে উনি আপনি চিন্তা করবেন না। ভবিষ্যতে যদি এরকম কোনো অঘটন ঘটেও তাহলেও আপনার মেয়ে খুব সুখে থাকবে, সেটা আমরা কথা দিচ্ছি। বেশ, আপনাদের কথা শুনে আমি বেশ ভরসা পেলাম। এখন মনে হচ্ছে আমার মেয়েকে আপনাদের পরিবারে বিবাহ দেওয়া যেতে পারে। তাহলে আমরা পাকা কথাটা সেরেই নিই, তাহলে সব দিক থেকে সুবিধা হতো আর কি। আগামী মাসেই একটা দিনক্ষণ ঠিক করে বিবাহটা হয়ে গেলে সব থেকে ভালো হতো। ঠিক আছে, তবে তাই হোক। আগামী মাসেই ঘটক ডেকে একটা দিনক্ষণ স্থির করা হোক। একটু দেখবেন মেয়েটাকে কেমন। আমার একমাত্র মেয়েকে আমি আপনাদের হাতে তুলে দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না হারাধন বাবু, এখন থেকে পূর্ণিমাকে ভালো রাখবার দায়িত্ব আমাদের। দাদা কোথায়? তুই একা দোকান সামলাচ্ছিস যে? দাদা একটু কাজে বাইরে গেছে, আমাকে দোকানটা সামলাতে হচ্ছে। দাদা মনে হয় 2 দিন পর আসবে। নতুন তো বিয়ে করলি, তাই এবার বৌদিকে নিয়ে কোথাও বেড়াতে যা। দোকান ছেড়ে কোথায় যাবো বল দেখি, তাই দোকানেই থাকতে হয় সব সময়। মানে এরকম দাদা আমি দেখিনি। সবে ভাই বিয়ে করলো, কোথায় ভাইটাকে একটু বউ নিয়ে বেড়াতে যেতে দেবে তা না, নিজে আমরা চলে গেল বেড়াতে। এসব লোকেদের তুই সহ্য করিস কি করে? না রে, দাদা একটা কাজে গেছে, বেড়াতে তো যায়নি। ওসব নাটক আমার অনেক দেখা আছে বাবা। আমার বড়দা ছিলেন, তিনি এখন শহরে উঠে গেছেন বটে, সেও আমার সঙ্গে একই কাজ করতো। কাজের নাম করে বেড়াতে চলে যেত, বুঝলি? তাই নাকি? তা তুমি কি করলে? যখন আমি জানতে পারলাম তখন একদম সোজাসুজি দাঁড়িয়ে কথা বললাম। প্রথমে তো অস্বীকার করলো, তারপর যেই মুখে মুখে তর্ক করলাম অমনি তার ঘটি বেঁকে গেল। হ্যাঁ, সত্যি কথাটা ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। তাই জন্যই তো দাদা শহরে উঠে গিয়ে বসবাস করলো, তাই না? তা নয় তো কি, আমার ভাগ আমি বুঝে নিলাম, ব্যাস সমস্যার সমাধান। আচ্ছা একটা কথা বল দেখি। হ্যাঁ বল, কি বলবি? তোদের এই যে এত বড় মুদিখানার দোকান, এখান থেকে যে টাকা রোজগার হয় সেই টাকা তুই হাতে পাস? এতদিন পর্যন্ত আমি একটা টাকাও নিইনি কোনোদিন। শুধু হাত খরচার জন্য কিছু টাকা নিতাম, বাকি টাকা দাদা সংসারের জন্য খরচ করতো। মানে তুমি আজ পর্যন্ত কোনো হিসেবটিও নাওনি, তাই তো? না, আসলে নেওয়ার প্রয়োজন হয়নি। ওই তো চাঁদু কেস খেয়ে গেছো। বলি এখনকার যুগের দাদাই হোক আর বোনই হোক, কাউকে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, আমি এর থেকে বেশি কিছু বললাম না, চললাম। কিন্তু আমার দাদা তো ওরকম নয়। হ্যাঁ ওই তো বললাম, আমি এর থেকে বেশি কিছু বলবো না। এবার তুমি নিজের চোখে দেখবে, তারপর বলবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। আমি এখন চললাম ভাই, কেমন? তুই কাদার মতো কাটো, কিন্তু বিয়ে করেছিও, পরের বাড়ির মেয়ে এসেছে ঘরে, তাই খুব সাবধান, ঠিক আছে? এই কি দেখছি আমি দিদি, এসব কি? কি হলো রে ছোট, তুই কিসের কথা বলছিস?
এই ঘরে কি মাছ মাংস কিছু হয় না নাকি? আমি বিয়ে হয়ে এলাম 1 সপ্তাহ হয়েছে, তখন থেকে দেখছি প্রত্যেক দিনই শুধু সবজিপাতি রান্না করে যাচ্ছ। আসলে মাছ মাংস তো সবসময় খাওয়া হয় না, শরীরের প্রতি সকলকে খেয়াল রাখতে হয়। তোর দাদা ঠাকুরপোকে সবসময় তো সারাদিন দোকানে থাকতে হয়, তাই তারা বেশি মাছ মাংসের দিকে ঝোঁকে না। সেটা বিয়ের আগে আমাকে জানাতে পারতে, তাহলে আমি এই বাড়িতে বিয়ে করতে আসতাম না। ও মা ছোট, এইসব কি কথা তোর মুখে? এমন কথা বলছিস কেন তুই? কেন বলবো না? আমি আইবুড়ো থাকতে আমার বাবা সপ্তাহে 3 দিন করে মাংস খাওয়াতো, আর এখানে এসে আমাকে শুধুই নিরামিষ খেতে হচ্ছে। আমার কি ভালো লাগে? আচ্ছা আচ্ছা ছোট, রাগ করিস না। আজকে ঠাকুরপো এলে আমি বরং বলবো কাল বরং গরম গরম মাংস ভাত রান্না করা হবে। বাবা যে কি পরিবারে আমার বিয়ে দিল আমি কিছুই বুঝতে পারছি না। সারা দিন যেন বিরক্ত লাগছে। আগে আমি চাইলেই বাবা আমাকে গাড়ি করে বাইরে ঘুরতে পাঠিয়ে দিত, আর এখানে এসে সারা দিন ঘরবন্দি হয়ে আছি। সংসার জীবন তো এরকমই হয় রে ছোট, বিয়ে করবার পর অন্য ঘর করলে জীবন সম্পূর্ণ পাল্টে যায়। তা বলে আমাকে সবসময় কয়দিন মতো জেলবন্দি হয়ে থাকতে হবে সেটা তো হতে পারে না। আমি দেখছি এ বাড়িতে এখনো আদিম যুগের নিয়ম কানুন চলে আসছে। রাগ করিস না ছোট, তোর দাদা আজ ফিরুক, তারপর ঠাকুরপোকে বলবো তোকে নিয়ে কোথাও বেড়াতে যেতে। দাদার কোনো আক্কেল জ্ঞান নেই? একটা ভাইয়ের কাঁধে দোকানের ভার সামলাতে দিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। যেটা জানিস না সে নিয়ে কথা বলিস না ছোট। তোর দাদা আমাদের ব্যবসার কাজেই বাইরে গেছে, ফিরে এলে ঠিক সবকিছু জানতে পারবি। এখন তুই যা, আমি রান্না করি। বেশ, দেখা যাক কি হয়। যদি দেখি এখানে আমার মনের মতো কিছুই হচ্ছে না, তাহলে তো আমার বাবার বাড়ি আছেই, আমি বরং সেখানেই চলে যাব। আমার কোনো চিন্তা নেই। শোনো, বলি আমি আর এই ঘরে থাকতে পারবো না, আমাকে বাপের বাড়ি রেখে আসবে, চলো। কেন গিন্নি, তোমার আবার কি হলো? তোমার বাড়ির পরিবেশ আমার কিছুই ভালো লাগছে না। তোমার দাদা সেই বেড়াবার নাম করে কবে যে ঘর থেকে বের হয়েছে, এখনো পর্যন্ত আসবার নাম নেই। আমি তোমাকে কতবার বলেছি দাদা ব্যবসার কাজে গেছে, হয়তো অন্য কোনো কারণে আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমি ওসব কিছুই শুনতে চাই না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যেতে চাই। হয় তুমি রেখে আসবে চলো, নয়তো আমি একাই চলে যাব। কই গো গিন্নি, কোথায় গেলে? আমি ফিরে এসেছি, এবারে আসতে একটু দেরি হয়ে গেল বেশি। কোথায় গেলে তুমি? এতক্ষণে তোমার আসার সময় হলো? 2 দিন বলে তো 7 দিন কাটিয়ে এলে। আরে আর বলো না গিন্নি, ব্যবসার কাজে গিয়েছিলাম, সেই কাজ বাড়তে বাড়তে অনেকটা সময় নিয়ে নিল। আমাদের খদ্দেরদের সাথে অনেকটা জায়গায় ঘুরতে হলো, তবে লাভ হয়েছে কিছু। আমরা আরো খদ্দের জুটিয়েছি নতুন, এরপরে আমাদের পাইকারি ক্রেতার আর কোনো অভাব হবে না। কিন্তু ছোট বউকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? আসলে সে তার বাপের বাড়ি চলে গেছে। কেন হঠাৎ বাপের বাড়ি চলে গেল কেন? আরে গিন্নি, তুমি ওকে বোঝাওনি যে আমি ব্যবসার কাজে গিয়েছিলাম? সবই আমি বুঝিয়েছি, কিন্তু আমার সে কথা কানে নেবে কেন? শেষে একদিন ঠাকুরপোকে অনেক কথা শোনালো রাত্রিবেলায়। সব কিছুই আমার জন্য হয়েছে, আমি বুঝতে পারছি গিন্নি। আমি অসীমের কাছে মুখ দেখাবো কি করে? এখন থেকে ব্যবসার কাজে কোথাও যেতে হলে তুমি বরং ঠাকুরপোকে পাঠিও, আর কালকে গিয়ে তুমি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক আছে, তুমি বরং এখন দোকানে যাও। কতদিন ধরে ঠাকুরপো একা দোকানটা সামলাচ্ছে। ঠিক আছে গিন্নি, তবে তাই হোক। আমি বরং কালকে হারাধন বাবুর বাড়িতে যাব। আমার জন্য তো আমার ভাইয়ের ক্ষতি হয়ে যেতে পারে না। দরকার হলে আমি হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো, তবুও ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি যাচ্ছি, তার আগে আমাকে তুমি কিছু খেতে দাও, খিদেটা লেগেছে বুঝলে। আমি বুঝতে পারছি আমার তরফ থেকে একটা বড় ভুল হয়ে গেছে। তাহলে বৌমায়ের এভাবে ঘর ছেড়ে আসা ঠিক হয়নি, আপনি ওকে একটু বোঝান। কে কি ঠিক করেছে আর কে কি ভুল করেছে সেটা সিদ্ধান্ত নেবার তুমি কে? আমার এখন মনে হচ্ছে তোমার বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি ও কথা বলছেন কেন হারাধন বাবু? কেন মানে? আমার বাড়িতে হেন কোনোদিন ছিল না যে আমার মেয়েকে আমি মাছ মাংস ছাড়া ভাত খাইয়েছি। আমার মেয়েকে শুধু শাকসবজি ভাত খাইয়ে রেখেছেন। আপনারা এটা পারেন কি করে? আসলে আমাদের ঘরে মাছ মাংসটা খুবই কম হয়। আসলে বেশিরভাগ সময়টাই তো আমরা কাজে বাইরে থাকি, সেই কারণে। সেসব আমি শুনতে চাই না। আমার মেয়েকে আমি আর ওখানে পাঠাবো না, আপনারা যা পারেন করে নিন। সেটা বললে হয়? ওরা এই নতুন সংসার শুরু করেছে, এখন থেকে যদি ওরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয় তাহলে ওদের মন মেজাজ কি ভালো থাকবে বলুন? আমার ভাইয়ের কথাটা একবার ভাবুন তো, আপনার নিজের ছেলের মতো ও। যারা আমার মেয়ের কথা ভাবে না তাদের কথা আমি ভেবে কি করব? না না, এরকম করবেন না। আপনি আমাদের একটা সুযোগ দিন, আমাদের আর এই ভুলটা কোনোদিন হবে না। দয়া করে পূর্ণিমাকে আমার সাথে পাঠিয়ে দিন। দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্ত মানলেই শুধুমাত্র আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো, না হলে পাঠাবো না। আচ্ছা বেশ, বলুন বাবু, আপনার কি শর্ত আছে? আমরা আপনার সব শর্ত মানব। ভেবে বলছেন তো? তাহলে আমি আমার শর্তের কথা বলি। হ্যাঁ, আপনি নির্দ্বিধায় বলুন। আমি চাচ্ছি আপনাদের 2 ভাইয়ের পরিবার আলাদা হয়ে যাক। আপনি তো আমাকে আগেই বলেছেন যে আপনি নাকি 2 ভাইয়ের কথা ভেবে সমস্ত কিছুই ডবল করে রেখেছেন। তাহলে আমি চাইছি এরপর থেকে আমার মেয়ে তার স্বামীকে নিয়ে আলাদা থাকুক। আপনি কি বলছেন?
এখনই যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে বাইরের লোকজন কি বলবে? বলবে নতুন বউ এসে পরিবারটাকে আলাদা করে দিল। কি বললো সেটা দেখবার দায়িত্ব আমার নয়। যদি আপনারা আমার শর্ত মানতে পারেন তবেই আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আপনার কথাটা রাখলাম। আজকে থেকে আমরা দুই ভাই দুজনের সংসার আলাদা করে নিলাম। না, শুধু সংসার আলাদা করলে হবে না, তোমাদের মুদিখানার দোকানটাকেও দুভাগে ভাগ করতে হবে। রাজি? আমি রাজি। যে কোনো মূল্যে আমি আমার ভাইয়ের সংসারকে সুখের করে তুলতে চাই। এটাই তো চাই, এটাই তো একজন বড় দাদার দায়িত্ব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ গো, আজকে কি রান্না করব? বাড়িতে তো শুধু পটল আর ঝিঙে আছে। ওই একটা কিছু করে দাও গিন্নি, যা হোক একটা খেয়ে পেটটাকে শান্ত করা নিয়ে কথা। সেই আর কি, কিন্তু ওদিকে তোমার ছোট বউয়ের রান্নাঘর থেকে প্রতিদিনই তো মাছ মাংসের গন্ধ ছাড়ে। তাতে তোমার একটুও কি মাছ মাংস খেতে ইচ্ছে করে না? আমার খাবার প্রতি অতটা লোভ নেই। আমি সবসময় চেষ্টা করি পরিমিত এবং প্রয়োজনীয় খাবার খাওয়ার, যে খাবার খেলে শরীরও সুস্থ থাকে আবার মাথাও খোলা থাকে ব্যবসার জন্য। তা তোমার ভাইয়ের দোকান এখন কেমন চলছে? দোকানটা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের দুই ভাইয়ের রোজগারটাও অনেকটাই কমেছে। তবুও ভাইয়ের দোকানে কেমন কি বিক্রি হয় তার দিকে আমি খুব একটা নজর দিই না। ঠিক আছে, তবে আমি তোমাকে খেতে দিচ্ছি। গিন্নি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। যা বলবে তাড়াতাড়ি বলো, ওইদিকে আমার আবার নাস্তার জন্য খাবার তৈরি করতে হবে। আজকে ভাবছি চাউমিন খাবো। গিন্নি, তোমার এই তেল ঝোল মশলা জাতীয় খাবার খাওয়াটা একটু কমাও না। তোমার রান্না করে ঢুকলে তো শুধুমাত্র ঝালের গন্ধ ছাড়ে। এত মশলা জাতীয় খাবার খাওয়া কি উচিত? তুমি আমার খাওয়ার দিকে নজর দিও নাই বলে দিলাম। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি আবার বাপের বাড়ি চলে যাব। আমার বাবা তখন বসিয়ে বসিয়ে আমাকে খাওয়াবে। ওই একটা কথাই তো শিখে রেখেছো, কিছু বলতে গেলেই ওই একটা কথা বলে তুমি পার পেয়ে যাও। তবে আমি তোমার ভালোর জন্যই বলছি। আমাকে অত ভালো কথা বলতে হবে না। তোমার যদি হয়ে থাকে তুমি এখন এসো, আমার খুব খিদে পেয়ে গেছে। আমিও তো দোকানে যাব, আমাকেও কিছু খেতে দাও। চারটি ভাত থাকলে দাও। ওসব কিছু ঘরে নেই গো, বেশি ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো না। বাইরে থেকে কিছু খেয়ে নিও। তুমি যাও এখন দোকানে যাও, আমি দেখি চাউমিনটা চাপিয়ে দিই। আর শোনো, একটা কথা বলি, কিছুক্ষণ বাদে এসে আমাকে একটু খাসির মাংস কিনে দিয়ে যেও। আবার আজকে খাসির মাংস? কালকেই তো মুরগির মাংস খেলে। দেখো, বেশি মুখের ওপর কথা বলো না, যেটা বললাম সেটা করো। কাকিমা, কি রান্না করছো গো? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। অন্তরা নাকি? আয় আয়। তা অনেকদিন তো আসিস না। আমি আর কি রান্না করব, এই একটু কচু শাকের তরকারি রান্না করছি। সত্যি কাকিমা, তোমার হাতের রান্না কিন্তু খুব সুন্দর হয় আশা করছি। হঠাৎ এই কথা বলছিস কেন? আমি তো প্রত্যেকদিনই আমাদের বাড়ি থেকে তোমার রান্নার সুগন্ধ পাই। আমার খুব ভালো লাগে জানো। ভালো তো লাগবেই রে, প্রতিদিন কার আর শাক পাতা খেতে ভালো লাগে? মাঝে মাঝে তো মাছ মাংস খেতে হয়। তুমি ঠিকই বলেছো কাকিমা, কিন্তু বাবাকে সে কথা কে বোঝাবে? বাবা বলে বেশি তেল মশলা জাতীয় খাবার খেলে পেটের রোগ হয়। অনেকে অনেক কিছু বলে জানিস, আমি তো সেসব কথায় কান দিই না। আমি তো কোন ছোটবেলা থেকে সব সময় তেল মশলা জাতীয় খাবার খেয়েই আসছি। কই, আমার পেটে তো কোনোদিনও রোগ হয়নি। সেটাই হলো কথা, ওরা যে শুধু শুধু কেন আমাকে ভয় দেখায় সেটাই আমি জানি না। শোন অন্তরা, তোর মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে আমার কাছে চলে আসবি। আমি বরং তোকে 1-2 পিস মাংস দিয়ে ভাত দেবো। ঠিক আছে কাকিমা, তাই আসবো। আজকে আমি তবে যাই, কেমন? ওদেরকে আবার খেতে দেবে, শখ কম নয়। আজকেই তো আমি খাসির মাংস রান্না করছি। ওই প্রত্যেক দিন একবার করে আসতে বলবো, তারপর বলবো আজকে তো মাংস হয়নি, কচুর তরকারি হয়েছে, তারপর ভাগিয়ে দেবো। কি অসীম, কি খবর তোর? সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, নতুন বউ নিয়ে কেমন সংসার করছিস? সবকিছু ঠিকঠাক নাই রে। আজকাল মাথাটা কেমন সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ধরে থাকে, বুঝতে পারছি না কি হয়েছে। কাজের চাপ হয় তাই বোধহয় নিতে পারছিস না। আরে এরকম হয় হয় প্রথম তো, তা ধীরে ধীরে দেখবি সব ঠিক হয়ে যাবে। তা তো দাদার সঙ্গে এখন কথাবার্তা আছে নাকি? দাদার সঙ্গে তেমন বিশেষ আর কথাবার্তা হয় না। আলাদা হয়ে যাওয়ার পর থেকেই সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত আছে। তা তো বটেই, তা তো বটেই। ওসব লোকজনদের যত এড়িয়ে থাকবি ততই মঙ্গল। একদিন তো তোকে এড়িয়ে থেকেছে, মনে নেই? কি অসীম, কি হলো তোর? আরে আরে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আরে দেখে যাও অসীমের কি হয়ে গেল। কি হলো ভাইয়ের, কি হলো? দেখো না দাদা, আমার সঙ্গে কথা বলতে বলতে পেটে হাত দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সে কি? আরে ওকে তাড়াতাড়ি ধরে বাড়িতে নিয়ে চল। আরে ডাক্তার ডাকতে হবে এক্ষুনি। কি বুঝলেন ডাক্তার বাবু? কি হয়েছে আমার ভাইয়ের? কোনো কিছু শরীর খারাপ হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ তো হয়েছে বটেই, এক মারাত্মক শরীর খারাপ। কি হয়েছে বলো না ডাক্তার বাবু। সবই বলছি, তার আগে তোমরা একটা কথা বলো দেখি।
তোমাদের রান্নাঘরে তো আমি আগেও ঢুকেছি, তা তেল মশলা জাতীয় খাবার বেশি হয় বলে তো তোমাদের আমার মনে হয় না। তাহলে অসীম এত তেল মশলা জাতীয় খাবার পাচ্ছিল কোত্থেকে? আসলে ডাক্তারবাবু, ওরা দুই ভাই আলাদা হয়ে যাওয়ায় আমাদের দুই বউয়ের দুই রান্নাঘর হয়ে গেছিল। আপনি আগের যে রান্নাঘর দেখেছেন সেটা আমারই আছে, কিন্তু নতুন রান্নাঘরে ছোট বউ তেল মশলা জাতীয় খাবার বেশি রান্না করতো। আচ্ছা তাই বলো। তাহলে আজ থেকে এই তেল মশলা জাতীয় খাবার খাওয়া একদমই বন্ধ করতে হবে, কারণ অসীমের পেটে এক বিরাট বড় ঘা হয়েছে। হ্যাঁ, আপনি কি বলছেন ডাক্তারবাবু? আমি যে ওইসব খাবার ছাড়া থাকতে পারি না। বেশ, যদি তুমি চাও যে তোমার স্বামী এই পৃথিবী ছেড়ে অকালে চলে যাক, তাহলে তুমি মশলা জাতীয় খাবার খাওয়াও, আমার কোনো আপত্তি নেই। তবে আমি এখন এলাম, এবার তোমাদের দুই বউয়ের দুই রান্নাঘরে কী ধরনের রান্না হবে আজ থেকে সেটা তোমরা দুই পরিবার মিলে ঠিক করবে। আমার বক্তব্য আমি বলে দিলাম।